এটা কি হয়ে গেল রে লিয়াকত? হঠাৎ করে এত বড় একটা অঘটন ঘইটা যাইব সেটা তো কল্পনাও করতে পারি নাই। আইজি স্যারের মতো দ্রুতবাজ একজন লোক শামসুর কাছে এইভাবে ধরাশায়ী হয়ে গেল, এটা কি মাইনে নেওয়া যায়? স্যার যে তলে তলে এত বড় একটা পরিকল্পনা সাজায় রাখছিল সেই সম্পর্কে তো আমাদের কাছে কোনো কিছুই স্বীকার করে নাই। এখন ঠিকই শামসুর কাছে ধরা পড়ে গেল, উপায় কি এখন? স্যারের এইখান থেকে কিভাবে বাঁচাবো? আমিও তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। উনি যে এত বড় একটা ভুল কইরা বসবো সেটা তো আমার ধারণার বাইরে ছিল। সৈকতকে উনি চীনের যে ডনটার আছে না, হংচাং জ্যাকি, ওর আস্তানায় নাকি লুকায় রাখছিল। আর শামসু লোকজন নিয়া সে ওর আস্তানায় অতর্কিত হামলা চালায়। আর সেইখান থেকেই সৈকত এবং আইজি স্যারকে সরাসরি গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমি মনে করি আইজি স্যার এখানে অনেক বড় একটা বোকার পরিচয় দিছে। উনি যদি ওনার প্ল্যান সম্পর্কে আমাদের কাছে আগে থেকেই শেয়ার করতো তাহলে আমরা ওনাকে এই বিষয়ে আরও সাহায্য করতে পারতাম। আমরা সকলে মিলা যদি শামসুর বিরুদ্ধে নামতাম তাহলে শামসু কখনোই আমাদের সাথে পেরে উঠতো না। কিন্তু আইজি স্যার নিজে পাকনামি করতে যায়া এই বিপদটা ডাইকা নিয়ে আইছে। উনি একাকি বিপদে পড়ছে, আমাদের সকলকে নিয়েই বিপদে পড়ছে উনি। সৈকত যদি এখন আমাদের কাছ থেকে যে ওসি খালেককে হত্যা করার জন্য টাকা নিছিল সেই সম্পর্কে পুলিশের কাছে মুখ খুলে দেয় তাহলে তো আমরাও ফেসে যাব। আর বড় ভাই যে অন্যায়গুলো করছে এর সব কিছুর সাক্ষী তো আইজি স্বয়ং নিজেই। এখন তো আইজি যদি ভাই সম্পর্কেও মুখ খোলে তাহলে তো ভাইকেও এখান থেকে বাঁচাইতে পারবো না কোনোভাবেই। আমি আপনাদেরকে আগেই সতর্ক করেছিলাম, শামসুর বিরুদ্ধে মাঠে নামতে হইলে শক্ত হইয়া মাঠে নামতে হইব। কারণ শামসু ছোটোখাটো কোনো খেলোয়াড় না। কিন্তু আপনারা আমার কথা না শুনাই তাড়াহুড়া কইরা শামসুর পিছনে লাগতে গেছিলেন। এখন দেখেন শামসু যদি কোনোভাবে জানতে পারে যে এই ঘটনাগুলোর সাথে আপনারা দুইজনও জড়িত আছেন তাহলে আপনাদের কি অবস্থা করবে একটাবার ভাইবা দেখছেন? আর আপনারা যদি এই মুহূর্তে জেলে যান তাহলে ওনাদেরকে বাইরে নিয়ে আসবে কে? এত ভয় পাইলে তো আর হইব না রে রাঙা। শামসুর ভয়ে কি আমরা চুপচাপ কইরা হাত পা গুটাইয়া ঘরে বসে থাকতে পারি নাকি? শামসুর বিরুদ্ধে তো অবশ্যই আমাদের মাঠে নামতেই হইব। শামসু যেই পরিমাণের ক্ষতি করছে আমাদের সেই ক্ষতি ওর জীবন না নেওয়া পর্যন্ত কখনোই পোষাইব না। শামসুরে মারা চিন্তা ভাবনা দূরে ফালাই দেন। এখন নিজেরা এই মুহূর্তে কিভাবে বাঁচবেন সেই চিন্তা ভাবনা করেন। আইজি ঠিকই আপনাদের নাম শামসুর কাছে বইলা দিব। আপনাদের নাম বলতে আইজির একটুও বাঁচব না। নিজে বাঁচার জন্য দেখবেন আপনাদের দুইজনকেই ফাঁসাই দিতে পারে এই ঘটনার সাথে। তাই আপনারা এখন কয়েকটা দিন সাবধানে থাকেন। যে কোনো সময় আপনাদের উপরও অ্যাকশন শুরু হয়ে যাইতে পারে। কথাটা মনে রাখেন ইরফান ভাই। হয় ইরফান, রাঙা কিন্তু ঠিকই বলছে। এখন আগে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার হইতে হইব, তারপর আবার শামসুর পিছনে লাগার কথা চিন্তা ভাবনা করতে হইব। বর্তমান সিচুয়েশনে এখন কোনো রকমের অ্যাকশনে যাওয়াটা আমাদের দ্বারা ঠিক হইব না। আগে চুপচাপ ঘটনাগুলো দেখতে থাকি কি হতে চলেছে।
আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না লিয়াকত, এই ঘটনা কে ঘটাইলো? আমরা তো আর ডিআইজি মঞ্জুরুলকে মারার জন্য কোনো রকমের কন্টাক্ট করছিলাম না। তাহলে আইজি স্যার কার কথায় ডিআইজি মঞ্জুরুলের উপর এই হত্যাযজ্ঞ চালাইলো? আমরা ছাড়া আর কি আছে যে ডিআইজি মঞ্জুরুলকে পটের কাতা মনে করছিল? এরকম তো আমি কাউকে দেখি না। আমার মনে হয় এই কাজটা হয়তো বিরোধী দল নেতা তরিকুল টাকা দিয়া আইজি স্যারকে দিয়া করানোর একটা পরিকল্পনা করছিল, যাতে কইরা শামসুরে এই মামলায় ফাঁসানো যায়। কারণ শামসু এখন বিরোধী দলের প্রধান শত্রু। শামসুর জন্যই ওরা কোনো রকমের কোনো আন্দোলনে সফল হতে পারতেছে না। তাই শামসুকে সরানোর জন্য ওরা হয়তো এই পরিকল্পনাটা করতে পারে আইজি স্যারের সাথে। সেজন্য আইজি স্যারও বিষয়টা আমাদের কাছে শেয়ার করে নাই। হইতে পারে তোর কথা ফেলে দেওয়ার মতো না, কারণ শামসুকে সরাইতে পারলে বিরোধী দলেরাও অনেক সুযোগ সুবিধা পাইব আন্দোলন করতে যায়। চল এবার ইকবাল ভাইয়ের কাছে যাই, ইকবাল ভাইয়ের সাথে আলোচনা করে দেখি যদি কোনো সমাধান খুঁজে বের করা যায়। পয়সা না থাইকা চলে কি এক পাক ইকবাল ভাইয়ের সাথে এখনই দেখা করে আসি। কিরে শামসু, কি শুনতেছি দেশে এইসব কি শুরু হয়ে গেছে? জাতিসংঘের মিশনে থাকা অবস্থায় একদিনও আমি দেশের সম্পর্কে ভালো কোনো নিউজ পাই নাই। প্রতিনিয়ত একের পর এক ঝামেলা দেশে লাইগে আছে। শামসু, তুই দেশের হাল ধরার পর কি হইল? তুই থাকা অবস্থায় কিভাবে এরা মাথা চারা দিয়ে দাঁড়াতে পারে? আর বলিস না সম্রাট, সকল দুর্নীতিবাজ অসৎ লোকেরা একজোট হয়েছে আমার ক্ষতি করার জন্য। আমি জনতা পার্টির ক্ষমতা ধরার পর থেকে কোনো দুর্নীতিবাজই মাথাচাড়া দিয়ে আর আগের মতো দুর্নীতি করতে পারে না বলে আমার ক্ষতি করার জন্য সকলে আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তাই তো দেখতেছি শামসু, অপশক্তিরা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তবে সবচাইতে বেশি খারাপ লাগছে আমার আইজি স্যারের সংবাদটা শুনা। উনি একজন পুলিশ প্রধান হয়ে কিভাবে দেশের ক্ষতি করতে পারে, এটা শামসু কখনোই মেনে নেওয়ার মতো না। আমার ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা যে এই ঘটনাগুলোর সাথে জড়িত আছে সেটা আমি ধারণা করতে পারছিলাম না। ওইগুলো আর বইলা লাভ নাই। এই আইজি ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ডাইন হাত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির সাথে মিলা এমন কোনো অপকর্ম নাই যে না করছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের পর্যন্ত গুম করছে এরা। আর এই সব কিছুর সাক্ষী ছিল বর্তমান আইজি এবং ডিআইজি মঞ্জুরুল এবং ওসি খালেক। এরা তিনজনই প্রধান সহকারী হিসাবে কাজ করত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর। ওরা দুইজন ধরা পড়ে যায়, আর সেই ভয়েতেই হয়তোবা আইজি ওদেরকে রাস্তা থেকে সরানোর জন্য এই পরিকল্পনাটা করছিল সম্রাট। কিন্তু উনি বাস্তবায়ন করতে পারে নাই, শামসুর কাছে ধরা পড়ে গেছে। এবার শামসু দেশে ঢুকছি আমি, একজনকেও শান্তিতে ঘুম পাড়তে দেব না। শোনো সম্রাট, তুমি এবার নিজেকে পুলিশ প্রধান হিসাবে তৈরি করে ফেলো। আমরা প্রেসিডেন্টের কাছে তোমার নাম অলরেডি প্রস্তাব করছি, আর প্রেসিডেন্টও তোমাকে
পুলিশ প্রধান হিসাবে বানানোর জন্য রাজি হয়েছে। অতি শীঘ্রই তোমার নাম ঘোষণা করে দেওয়া হইব। তুমি যদি পুলিশ প্রধান হও তখন আমাদের কাজ করাটা আরও সুবিধা হবে। শামসু সবসময় তোমার কথা বলে। তোমার মতো সৎ এবং যোগ্য একজন ব্যক্তি এরকম চেয়ারেরই সবসময় যোগ্য হয়ে থাকে। স্যার, আপনারা যে আমাকে এত বড় একটা দায়িত্ব দিতে যাচ্ছেন, আমি কি স্যার আপনাদের এই দায়িত্ব পালন করতে পারবো? পারবা না? না মানে মিয়া, কি বলো তুমি এসব? তোমার মতো এইরকম সাহসী একজন লোকই তো এই জায়গার যোগ্য। তুমি অবশ্যই পারবে। শামসু আর আমি সব সময় তোমার পাশে আছি। তোমাকে পারতেই হইব। তুমি হচ্ছ শামসুর সেই ছোটকালের বন্ধু। তুমি যদি এই ধরনের দায়িত্ব পালন করতে না পারো তাহলে কে পারবে? অসৎ লোককে এই জায়গায় বসিয়ে আজকে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা কি দেখতে পারতেছ? দেশের প্রত্যেকটা আনাচে কানাচে সন্ত্রাসী হামলা হতেই চলেছে প্রতিনিয়ত। তাই আমাদেরকে এটা আগে সম্পূর্ণ বিদায় করতে হইব, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে দুর্জয় যে, বলো দুর্জয়, কি খবর? ওই দিক থেকে কি ভালো কোনো আপডেট পাইছ? পরে কি সৈকত আর নতুন করে কোনো তথ্য তোমার কাছে দিছে নাকি? না সে আগের গানই বারবার গাইতেছে? না না স্যার, সৈকত মনে হয় কোনো কিছু জানে না। ওই শুধু আইজির নাম ছাড়া আর কারণ আমি বলতে পারতেছে না। আইজি পরে 50 লক্ষ টাকা দিয়া এই কাজটা করাইতে উৎসাহিত দিছে। আইজিকে জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্য সকলের সামনে বেরিয়ে আসবে। আর স্যার, ডিবি প্রধান হামিদ সাহেবকে আপনার কথা অনুযায়ী মুক্তি করে দেওয়া হয়েছে। উনি এখন বাসায় রেস্টে আছেন। সেলিম ভাই, চলেন আইজির সাথে শেষ বোঝাপড়াটা করে আসি। কিরে তোতা, নন্দীগ্রামের কমিটিটা কি তোর পছন্দ হয়েছে? এইবার মনে হয় নন্দীগ্রামের কমিটিতে আমরা সঠিক লোকের জায়গা দিতে পারছি। কি বলস তোতা? হ চাচা, আপনি ঠিকই বলছেন। নন্দীগ্রামের কমিটিটা এবার মনের মতো কমিটি হয়েছে। যারা যোগ্য তারা এবার নন্দীগ্রামের কমিটিতে জায়গা পাইছে। শামসু ভাই নিজে এই কমিটি সিলেক্ট করে দিছে। অবশ্যই এই কমিটিটা সবচাইতে ভালো কমিটি হিসাবেই সকলের মুখ উজ্জ্বল করবে বইলা আমি আশাবাদী। টাকা খায়া যদি কমিটিগুলো না দেওয়া হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা কমিটি নন্দীগ্রামের মতো স্বচ্ছ এবং ক্লিন কমিটি হইব। আসলেই সকলে এখন কমিটি বাণিজ্য করে, তো যার কারণেই আজকে এই দশা। নন্দীগ্রামের কমিটিগুলো দেওয়ার সময় ওইখান থেকে যদি টাকা পয়সা না খায়া তারপর কমিটি দেওয়া হইতো তাহলে আজকে ওই কমিটিটা নিয়ে এতটা বিতর্কের সৃষ্টি হইতো না। আসলে আমরা নেতারা তো টাকা দেখলে নিজেদেরকে আর সামাল দিয়ে রাখতে পারি না। টাকার লোভ আমাদের খুব, যার কারণেই তো কমিটিগুলো অযোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। যদি টাকা না খায়া যোগ্য ব্যক্তিদেরকে বসানো হতো তাহলে প্রত্যেকটা কমিটি ভালোই চলতো। মাস্টার, হাবিবের মুখে চন্দন ফুল ফুটুক। হাবিবের মতো দুর্নীতিবাজ একজন নেতা এত বড় একটা প্রস্তাব দিব সেটা আমি কখনোই ভাবি নাই। যেখানে হাবিব নিজে দুর্নীতির
টাকা পয়সার ভাগ খাইয়া সভাপতি থাকাকালীন বিভিন্ন কমিটি দিয়া বেড়াইছে। আর সেই মাস্টারের আজকে কথা শুইনা মনে হইতেছে হাবিব মনে হয় কেবলেই হজ করে তারপর তোমার চেম্বারে ঢুকছে মাস্টার। সাবাস, হাবিবের মতো দুর্নীতিবাজ একজন নেতার মুখে এত বড় একটা সত্যবাদী কথা শুনলাম। এটা আমি নিজের কানকে এখন পর্যন্ত বিশ্বাস করাইতে পারতেছি না মাস্টার। এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন যে আমি আর মাস্টার যখন কমিটিতে ছিলাম তখন কোনো কমিটি টাকা খাইয়া তারপর সেই কমিটি দিছি, এরকম কোনো রেকর্ড কিন্তু আপনি দেখাইতে পারবেন না। অথচ তোতা আর আপনি মিলা নন্দীগ্রামের কমিটি দেওয়ার সময় বাবুল শেখের কাছ থেকে অগণিত টাকা পকেটে ঢুকাইছেন, সেটা কিন্তু আমরা সকলেই জানি। অতএব মুখ আমার ছুটায়েন না। যদি এই মুখ একবার ছুটা যায় তাহলে কিন্তু এইখানে অনেক সত্য কথাই বেরিয়ে আসবে, যেগুলো আমি বলতে চাইতেছি না। তাই আমার মুখ না ছুটাইয়া আপনারা নিজেদের মুখে লাগাম দেওয়ার চেষ্টা করেন। নিজের দোষ অন্যের উপর কখনোই চাপানোর চেষ্টা করবেন না। কে কেমন সেটা বগুড়াবাসী জানে। দেখেন হাবিব ভাই, সব কথায় আপনি শুধু আমারে টানেন কেন, বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না। বড় বইলা সম্মান দেই দেখা কি নিজের সম্মান ধরে রাখার চেষ্টা করেন। আমরা বাবুল শেখের কমিটিতে টাকা খাইয়া কখনোই কমিটি দিছিলাম না। সেই সময় ওর নেতাকর্মীদের সাপোর্ট ছিল বইলাই পরে কমিটিতে দিছি। পরবর্তীতে কমিটি পায়া যদি বাবুল শেখ উল্টাপাল্টা কাজ করে সেই দায়ভার তো আর আমরা নিব না। যখন উল্টাপাল্টা কাজ কইরা ধরা পড়ছে সাথে সাথে আমরা কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আর আপনি বলতেছেন টাকা খাইয়া আমরা কমিটি দিছি। এখন যদি আপনারা চাইপা ধরি যে কোন কমিটি কার কাছ থেকে কত টাকা খাইয়া দিছি সেটার প্রমাণ দেন, তাহলে কি আপনি প্রমাণ দিতে পারবেন? একটা প্রমাণও কিন্তু দিতে পারবেন না। কথায় আছে না তোতা, চোরের মায়ের বড় গলা, সেই রকম হয়েছে হাবিবের বেলা। নিজে বিভিন্ন কমিটি টাকা খাইয়া দিছে, তো এখন অন্যজনকেও মনে করতেছে তারাও মনে হয় হাবিবের মতোই টাকা খাইয়া কমিটি দেয়। আমরা যদি ওই রকম প্রমাণ বের করি, হাজারো প্রমাণ হাবিবের বিরুদ্ধে বের করতে পারবো। অথচ আমরা অত গভীরে যাইতে চাই না। হাবিব যে সব সময় আমাদের পিছনে লাইগা থাকে সেটা সবাই জানে। নিজের চরকায় তেল দিয়া আরেকজনের পিছনে লাইগা থাকার স্বভাবটা কিন্তু ভালো না হাবিব। তুমি যেটি পড়বে এমপি থাকা অবস্থায় কি পরিমাণ লুটপাট করছ সেটা কিন্তু সকল নেতা কর্মীদের অবগত আছে। আবারও তো সেই লুটপাট করার জন্য সুযোগ খুঁজতেছ না। আপনাদেরকে নিয়ে আর পেরে উঠলাম না। শুধু যখনই এক জায়গায় হন তখনই আপনাদের বিভিন্ন রকমের ঝগড়া লাগেই থাকে। এইখানে বইছি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এর ভিতরে আপনি আর একটা বিষয় ঢুকাই দিলেন। এটা কি হইল? আপনাদেরকে নিয়ে আমি কিভাবে এই সংগঠন পরিচালনা করব। এবার শামসু আসুক, সকলের নামে আমি শামসুর কাছে এক এক করে বলতে শুরু করব। এইভাবে আর আপনাদেরকে নিয়ে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না। সিনিয়র নেতা কর্মী হইয়া যদি আপনারা নিজেরাই মিলা না থাকতে পারেন তাহলে আপনাদের দ্বারা কোনো কমিটি পরিচালনা করা সম্ভব না, সেটা আমি খুব ভালো কইরাই বুঝা গেছি। অতএব শামসু আসুক, এবার শামসুকেই এর বিহিত কইরা যাইতে হইব। চাচা বাদ দেন তো আপনি ওনাদের কথা। ওনাদের কথা যত শুনবেন ততই আপনার মাথা নষ্ট হইব। এবার নন্দীগ্রামের কমিটি নিয়ে আলোচনা করি।
এই সমস্ত ফাও আলোচনা কইরা কোনো লাভ নাই। ওইখানে যে আমরা কমিটিটা দিয়ে আসলাম, এই কমিটি নিয়ে তো পরবর্তীতে ঝামেলার সৃষ্টি হইব চাচা। এটা তো আমাদেরকে মেনটেন কইরা তারপর নিতে হইব। নন্দীগ্রামের কিন্তু অন্যান্য উপজেলার চাইতে গ্রুপিং রাজনীতিটা বেশি হয়, তাই ওইখানে ভেজাল হওয়ার সম্ভাবনাও চাচা একটু বেশি আছে। তাই যাতে কইরা কোনো রকমের কোনো ভেজাল না হয় সেই দিকে চাচা আমাদেরকে লক্ষ্য রাখতে হইব। নেতাকর্মীদেরকে বুঝ দিয়ে শান্তশিষ্ট করতে হইব। সেই জন্যই তো কালকে আমি ওদের সকলকেই পার্টি অফিসে ডাকছি। বাবুল শেখ সহ অন্যান্য যত নেতাকর্মী আছে সকলকেই পার্টি অফিসে ডেকে পাঠিয়েছি। ওরা আসলে ওদের সাথে কালকে বসতে হবে। আজকে সময় স্বল্পতার কারণে কারোর সাথে কথা বলা হইল না। দেখি কালকে ওদের সাথে কথা বইলা মিলমিশ করে দিতে হইব। নিজেদের ভিতরে যদি কাদা চুরাচুরি করি তাহলে তো অন্যেরা এর সুযোগ নিবেই। এমনিতেই জনতা পার্টির ক্ষতি করার জন্য সকলেই উৎপাইতে বসে আছে। এর ভিতরে আমাদের নিজেদের মিল থাকতে হইব, তাহলে আর বহিরাগত শক্তি আমাদের ধ্বংস করতে পারবে না। আর আপনারা তো সেটা কখনো বুঝতেই চান না। সেটাই সবচাইতে ভালো হয় চাচা, আপনি যদি ওদেরকে পার্টি অফিসে ডাইকা নিয়ে আসা বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে বলেন, তাহলে আর ওদের ভিতরে মনে হয় না কোনো ভেদাভেদ থাকবো। যেহেতু সকলেই এক দলের হইয়া কাজ করি, তাই একজন আরেকজনের উপর বিষয়গুলো নিয়ে মন কালাকালি করার কোনো যুক্তি আসে না। আপনি ওদেরকে গতকালকে পার্টি অফিসে ডেকে এনে বুঝিয়ে বিষয়টা বইলা দিয়েন। আমিও থাকবো নিয়ে উপস্থিত। চাচা আছে, হাবিব ভাই আছে, আমাদের সকলকে মিলাই ঠান্ডা মাথায় বিষয়টা সমাধান করতে হইব। সকলের সাথে রাগারাগি কইরা বিষয়টা সমাধান করা সম্ভব না চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখন যা, কালকে পার্টি অফিসে চলে আসিস। কালকে ওদের সাথে বিষয়টা সমাধানে নিয়ে আসব। সকলে কালকে পার্টি অফিসের মিটিংয়ে যেন উপস্থিত থাকে। প্রচার সম্পাদককে বিষয়টা জানাই দিস তোতা। বগুড়ার রাজনীতি আগের চাইতেও অনেকটা এলোমেলো হয়ে গেছে। শামসু বগুড়া ঢোকার আগেই আমাদেরকে এই এলোমেলো রাজনীতিটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে হইব। শামসু যদি আইসা বগুড়ার এরকম কাদা চুরাচুরি রাজনীতি দেখে তাহলে কিন্তু সকলেরই ভেজাল হইয়া যাইব। এমনিতেই শামসু বিভিন্ন ঝামেলা নিয়ে থাকে, আবার এই সমস্ত কাণ্ড কারখানা শামসুর কানে গেলে এমনিতেই মাথা গরম হবে। কিরে এই সিটিং, এই তুই হাবিব ভাইয়ের কাছে কি বলছস? আমরা নাকি তোরে কোনো মিটিংয়ে ডাকি না? কিরে আমরা কি তোরে মিটিংয়ে ডাকি না? না তুই নিজে থেকে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করস না, আবার বিচার দে যে আমরা তোরে মিটিংয়ে ডাকি না? ঠিকই তো বলছি, আমারে কি তোমরা মিটিংয়ে ডাকো নাকি? তোমরা কখন কোন দিক কোন মিটিং করো সেই সম্পর্কে তো আমি কোনো তথ্যই জানি না। আর মিটিংয়ে উপস্থিত হইলেও তো আমারে তোমরা কোনো রকমের মূল্যায়নই করো না। সেই জন্যই তো আমি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করি না। তোমরা আমার সাথে যে অবহেলাটা করো সেটা কেউ সভাপতি বা সেক্রেটারি কখনোই একজন সাংগঠনিক সম্পাদকের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। ও মোর খোদা, আইসি দেখা যায় চৌধুরী সাহেব, ওনার সাথে ভালো ব্যবহার করতে হইব। কেরে তুই কি মিটিংয়ে গেলে তোরা কি কেউ শালা চৌধুরী ভাই বইলা গালাগালি পারে নাকি? সকলেই তো
মিটিংয়ে উপস্থিত থাকে, কই কারোর তো কোনো অভিযোগ শুনি না, শুধু তোর সাথেই সবাই খারাপ ব্যবহার করে, তাই না? নিজে আগে ভালো হ, কথাবার্তা ডাইস ঠিক কর, তাইলে দেখবি আপনি সম্মান পাইবি। তোরই তো কথাবার্তার ডাইস কোনোটাই ঠিক নাই, তুই আবার ভালো ব্যবহারের আশা করিস কিভাবে? হু মেলা জানা আছে। এ ঘুষি জাহাঙ্গীর খুব ভালো করে জানে যে কোন জায়গায় গেলে কোন ধরনের সম্মান পাওয়া যায়। খুব সামান্য একজন পৌর কমিটির সভাপতি হইয়াই যে গেট আপ নিয়ে আমাদের সাথে কথা বলো তুমি, এরকম গেট আপ দেখার সময় আমাদের নাই। তাই তোমার গেট আপও দেখার দরকার নাই, আর তোমাদের মিটিংয়েও যাওয়ার কোনো দরকার নাই। আমি একজন সাংগঠনিক সম্পাদক, আর আমারে তোমরা কোনো রকমের কোনো মূল্যায়নই করো না। এলাকার ভিতরে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হইলে সবচাইতে বেশি ছেলে পেলে সবসময় আমি নিয়ে যাই, তারপরেও কোনো জায়গায় তোমরা কোনো রকমের মূল্যায়ন করো না আমারে। তোমাদের সাথে কমিটিতে থাইকা আমার কোনো লাভ আছে নাকি? যে জায়গায় কোনো সম্মান পাই না সেই ধরনের কোনো কার্যক্রমে ঘুষি জাহাঙ্গীর কখনোই যায় না। তোমরাই করোগা তোমাদের মিটিং, আমার অতটা দরকার নেই। তুই যে নিজেরে সাংগঠনিক সম্পাদক হিসাবে দাবি করতেছিস, তোর কি কোনো সাংগঠনিক সম্পাদক হওয়ার যোগ্যতা আছে? একজন সাংগঠনিক সম্পাদকের কি কাজ সেইটা তো তুই নিজেই জানোস না, আবার নিজেরে সাংগঠনিক সম্পাদক হিসাবে পরিচয় দেস। পৌর কমিটি ঘোষণা করার পর থেকে তুই কয়দিন কয়টা মিটিংয়ে অ্যাটেন্ড করছস? প্রত্যেকটা মিটিংয়ের হোয়াটসঅ্যাপে মিজান সবাইরই খবর পাঠায় দেয়, সকলে উপস্থিত থাকে, শুধুমাত্র তুই সেরা। এলাকার ভিতরে যে মাদক বিরোধী অভিযান চালাইতেছি, কয়েকদিনও তো তোরে এই অভিযানে পাশে পাইলাম না, আবার নিজেরে বড় বড় কথা বইলা সাংগঠনিক সম্পাদক হিসাবে দাবি করস, তাই না? শামসু ভাই শুধু তোরে কমিটিতে রাখছে বইলা তোরে কিছু বলি না আমরা। তোর মতো গোল্লা গোনার সময় জাহাঙ্গীরের নাই, তুই যে কি করতে পারবি করিস আমার। তোরে গুই নাকি জাহাঙ্গীর চলে নাকি রে? এই ঘুষি জাহাঙ্গীর সব সময় নিজের যোগ্যতাই চলে, কারো যোগ্যতা নিয়া যা ঘুষি জাহাঙ্গীর চলাফেরা করে না। তুই আমারে কি ভয় দেখাস? শামসু ভাই কমিটি দিছে বইলা আমিও এই কমিটির দৈরা নিয়ে আসি, নইলে এই তোদের এই কমিটির ভালো তো আমার দাঁড়তাম না। শুধুমাত্র শামসু ভাই কমিটিটা দিছে বইলাই কমিটিতে এখনো নিজের নামটা বহাল রাখছি। হে ডন ভাই, ভালো করে বলতাছি, পরে আমার চোখের সামনে থেকে এখনই সরতে কও। মাথা গরম হয়ে গেলে কিন্তু পোষ মারতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবো না। তাই যদি ওই আর ভালো চায় তাহলে এখনই আমার চোখের সামনে থেকে পরে সইরা যাইতে ও। পরে দেখলেই কিন্তু এমনিতেই আমার মাথা সব সময় গরম হয়ে যায়, আর যে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে এতে করে কিন্তু নিজের আমি আর কন্ট্রোল করে রাখতে পারবো না। হে জাহাঙ্গীরে, তুই কুটি যাবে চাইছিলি রে, সেটি যা তো, এইখানে গ্যাঞ্জাম করিস না। গোল্লা কিন্তু পরে পাশা বরাবর পোজ একটা মাইরা দিব, তখন এইটা নিয়ে আবার নানান রকমের কাহিনী শুরু হয়ে যাইব। তাই বলি কি, গোল্লার মাথা গরম হওয়ার আগেই তুই এইখান থেকে যা তো ভাই, তোরে ডাকাটাই আমাদের ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম সালাম। মাঝে তাইছ, দাঁড়াই রইলা কেন? বস। তরিকুল ভাই, নিউজ দেখছেন? আইজি কিন্তু পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ছে। দুইজন পুলিশ হত্যার সম্পূর্ণ দায় এখন আইজির উপর যায় পড়ছে। এখন যদি আমাদের নাম ফাঁস করে দেয় ভাই,
তাইলে তো আমাদের পরিকল্পনা সম্পর্কে সবাই সব কিছু জেনে যাবে। তখন তো ভাই আমরা বিপদে পড়ে যাব। এখন কি করবেন, কোনো কিছু কি ভাইবা রাখছেন? মাজিদ, নিউজ তো দেখলাম এ আইজি যে এইরকম বলদের মতো একটা কাজ করে বসবো, সেইটা তো কোনোদিনও ভাবছিলাম না। শালার আইজি রে দিয়া পরিকল্পনাগুলো খুব সুন্দরভাবে সাজাইছিলাম। যদি খালি আইজি এই মুহূর্তে ধরা না পড়তো, তাইলে তো আমরা শামসুর খেল খতম অলরেডি কইরাই ফেলাইছিলাম। এখন তো দেখতেছি উল্টা আমাদেরকেই বিপদে পড়তে হইব। শামসু যখন শুনবো যে আমরা এই পুরো প্ল্যানের সম্পর্কে সব কিছু জানি এবং আমরাই আইজির মাধ্যমে এই কাজটা পরিচালনা করাইছি, তাহলে শামসু তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না। শালার আইজি এত বড় বলদের মতো একটা কাজ করে বসলো, কি কইরা বুঝবো সেটা বলো মাজেদ। আইজি যেই কাজটা নিজের প্ল্যানে করে নাই সেটা শামসু ঠিকই বুঝতে পারবো। তখন শামসু আরে চাপ দিলেই পরপর কইরা আমাদের সকলের নামই আইজি ঠিকই শামসুর কাছে বইলা দিব। তাই আমাদেরকে ভাই আগের থেকেই সতর্ক হয়ে যাইতে হইব, যেভাবে হোক এই ঝামেলা থেকে নিজেদেরকে মুক্তি করার একটা ব্যবস্থা করেন। দেখি কি করা যায়। যেহেতু ঝামেলা একটা লাগছে, সেহেতু একটা সমাধান তো খুঁজে বের করা লাগবই। সমস্যা নাই, তুমি এত চাপ নিও না। শামসু এত তাড়াতাড়ি আমাদের উপর কোনো অ্যাকশনে যাইতে পারবো না, কারণ আমরা হচ্ছি বিরোধী দল। সংসদে এটা নিয়ে আমরাও কথা বলবো। আজকে আমি প্রেসিডিয়াম সকল সদস্যদেরকে ডেকে দেখি বৈঠক করি, ওদের সাথে আলোচনা কইরা আমাদের এইখান থেকে বাঁচার কোনো আস্থা আছে কিনা সে একটা উপায় খুঁজে বের করতে হইব। তুমি আগে এত চাপ নিও না, আর কয়েকটা দিন একটু সেভে থাকো। যে কোনো সময় কিন্তু পুলিশ যে কেউকে তুলে নিয়ে যেতে পারে, তাই আমাদেরকে এই কয়েকটা দিন একটু সাবধানে চলাফেরা করাটাই ভালো হবে। ঠিক আছে ভাই, আমি তাহলে সকলকে বিষয়টা জানিয়ে দিবনি। আপনি তাহলে সকলের সাথে বৈঠক করে সঠিক একটা সমাধান বের করে নিয়ে আসবেন। মঞ্জুরুল, কি খবর তোমার? ভালো আছো তুমি? স্যার, আপনাকে ছাড়া কেমনে ভালো থাকি বলেন? যে স্টেশনে আপনার সাথে সব সময় আমি থাকতাম আর আপনি সেইখানে নাই। আপনাকে ছাড়া এই কয়টা দিন খুবই কষ্টে কাটছে স্যার। সব সময় দোয়া করছি যে আপনি যেন নির্দোষ প্রমাণ হইয়া আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। যে যাই বলুক আপনাকে নিয়া, আমি তো জানি আপনি কতটুকু ভালো মানুষ। মঞ্জুরুল, একটা কথা সব সময় মনে রাখবা, সত্যের বিজয় সব সময় হয়। সত্য কখনোই দামাল চাপা দিয়ে রাখা যায় না। আইজি যে অপরাধগুলো এতদিন যাবৎ করে আসতেছিল, অবশেষে আইজির সেই সমস্ত অপরাধ প্রকাশ পাইছে। আইজি আমাকে অবৈধভাবে বিপদে ফেলার জন্য চেষ্টা করেছিল। এখন দেখো আইজি উল্টো নিজের ফাঁদা ফাঁদে নিজেই পা দিছে। এটাকেই বলে সত্যের জয়। সত্যের জয় সবসময় হয় মঞ্জুরুল। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। আইজি আসলেই পুলিশের পোশাক পরে অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। আমরা এতদিন ওনার সম্পর্কে কোনো তথ্য পাই নাই বইলা ওনারে কিছু বলতে পারি নাই। আইজি এই নিজের চেয়ারকে ব্যবহার করে অনেক অপরাধমূলক কাজ করছে।
নিজে তো অপরাধমূলক কাজ করেই গেছে এবং ডিপার্টমেন্টের অন্যান্য অফিসারদেরকেও এই কাজে উদ্বুদ্ধ করছে। এই এত কিছু করে লাভ কি হইল? সে অবশেষে ওনার কালো মুক্ত সকলের সামনে প্রকাশ হয়েই গেল। এখন ওনার বাকিটা জীবন জেলের ভাত খাইয়াই দিন পার করতে হইব। আমাদের ডিপার্টমেন্টের কিছু অবুঝ অফিসার ওনার চাল সম্পর্কে বুঝতে পারে নাই। তারা কিছু না বুঝার কারণে ওনার পাতা ফাঁদে পাত দিয়েছে। তার ভিতরে সৈকত একজন। এখন উনি একা তো ধরা খাইলই, সাথে ডিপার্টমেন্টের অন্যান্য অফিসারদেরকেও বিপদে ফেলে গেল। আসলে শামসু স্যার অনেক দুর্দর্শ একজন লোক। উনি কথা বলে কম, কাজ করে বেশি। আইজির উপর অনেক আগে থেকেই শামসু স্যারের নজর ছিল। এইভাবে যে আইজিকে বিপদে ফালাবে শামসু স্যার, সেটা আইজি কখনোই বুঝতে পারে নাই। শামসু স্যারের সাথে অবৈধভাবে আজ পর্যন্ত যেই লাগতে গেছে তারই ব্যবস্থা খুবই করুণ এবং ভয়াবহ হয়েছে। মঞ্জুরুল, এসিপি দুর্জয় কোথায় আছে? উনি কি কাস্টডিতে আছে না বাইরে কোথাও আছে? ওনার সাথে একটু দেখা করাটা আমার জরুরি দরকার ছিল। হ্যাঁ স্যার, উনি কাস্টডিতেই আছে। একটু আগে সৈকতকে ভিতরে জিজ্ঞাসাবাদ করলো। সৈকতকে জিজ্ঞাসাবাদ করে উনি এখন ওনার চেম্বারে বসে আছে। আপনি যে আইছেন সেই খবর হয়তো বা উনি পায় নাই, যার কারণেই আপনার সাথে দেখা করতে আসে নাই। আসলেই আমি প্রথমে দুর্জয় স্যারকে আইজির সহকারী হিসাবে মনে করেছিলাম, কিন্তু পরে ওনার সাথে এই কয়েকটা দিন কাজ করে আমার সন্দেহ হয়েছিল যে উনি আসলেই আইজির সহকারী হিসাবে কাজ করতে পারে না। উনি আসলেই খুবই ন্যায়পরায়ণ একজন অফিসার স্যার। আর উনি যে শামসু স্যারের লোক সেটা তো আমি গুণাক্ষরেও বুঝতে পারি নাই। ওনার সাথে একলগে কাজ করেও কিছুই বুঝতে পারি নাই স্যার। শামসু স্যার এমনই, উনি কখন কোন প্ল্যান কইরা থাকে সেটা কেউ বুঝতে পারে না। ওনাকে শুধু উনি চিনতে পারে। ওনার যত কাছের লোক আছে কেউ ওনার চালচলন সম্পর্কে কোনো কিছুই ধারণা করতে পারবে না। উনি এইরকমই খুব দুর্দর্শ একজন মানুষ। সেই জন্যই আজ পর্যন্ত ওনাকে কেউ বিপদের সম্মুখীন করতে পারে নাই। এই সবই হচ্ছে স্যার ওনার সততা। উনি আসলেই ন্যায় নীতি নিয়ে সবসময় থাকে, তো যার কারণেই ওনার ক্ষতি কেউ করতে পারে না। এরকম ন্যায় নীতি নিয়ে থাকলে সেই লোকের ক্ষতি করা এত তাড়াতাড়ি সম্ভব হয় না। উনি ন্যায় নীতি নিয়ে সবসময় থাকে, কারোর সাথে কখনোই অন্যায় কোনো কিছু করে না বইলাই আজকে উনি এখন পর্যন্ত টিকে আছে। মঞ্জুরুল, তুমি এখন এসিপি দুর্জয়কে আমার সাথে একটু দেখা করতে বলো তো। দেখি সৈকতের সাথে কথা বইলা কি তথ্য বের করতে পারলো। ওরা আসলেই কার কথা মতো এই কাজটা করছিল। দুর্জয়কে আমার সাথে এখনই দেখা করতে বলো। ওর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে।